আজ আমরা যে রাস্তায় রয়েছি, যে রাস্তা দিয়ে হাঁটবো, এই রাস্তা দিয়েই একসময় হেঁটে গিয়েছেন বিনোদিনী দাসী। প্রচুর পুরনো একটি স্টুডিওতে আজকে আমরা এসেছি, আর এই স্টুডিওতেই গান রেকর্ড করেছিলেন বিনোদিনী দাসী। আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বিনোদিনী দাসীর বায়োপিক বড় পর্দায় আসছে, আর সেই ছবির প্রমোশনে আজকে আমরা চলে এসেছি এখানে। আর আমাদের সঙ্গে রয়েছেন রুক্মিণী মৈত্র, তিনিও ঘুরে দেখবেন আজকে এই স্টুডিও এবং সেই স্মৃতিগুলো ফিরে ফিরে আসবে বারবার, আর আমরা জানবো সেই ঐতিহাসিক কথাগুলো। রুক্মিণীদি, স্বাগত তোমায়। থ্যাংক ইউ। এই প্রমোশন আমার মনে হয় সবচেয়ে অন্যরকম অন্যান্য ছবির থেকে। এইটার মনে হয় জার্নিটা একেবারে আলাদা। অনেক সময় হয় না যে ফিরে তাকানো, কিন্তু এটা ফিরে তাকানো না, এটা যেন একসাথে হাঁটা ইতিহাসের সঙ্গে। তো সত্যি অসাধারণ একটা অনুভূতি এই মুহূর্তে। আর এই যে পথটা দিয়ে আমরা হাঁটছি আজকে, এই রাস্তাটা, যখন আমি এখানে স্টুডিওতে এলাম তখন বলছে যে এখানে বিনোদিনী দাসী নিজে গান গেয়েছেন, ওনার নিজের অরিজিনাল গলায় গান, সেইগুলো আছে এই স্টুডিওতে। তো এই পথটা দিয়ে আজকে হয়তো আমি পর্দার বিনোদিনী হয়ে হাঁটছি, কিন্তু উনি হয়তো বিনোদিনী দাসী হয়ে এই সেম পথ দিয়ে হেঁটেছেন এবং নিজের কোনো বান্ধবীর সাথে হয়তো এরকম গল্প করতে করতে হয়তো গেছেন। সো সত্যি মানে প্রতিটা মুহূর্ত যেন ইতিহাসের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এটা আমি সারা জীবন মানে আমার জন্য মেমোরেবল হয়ে থেকে যাবে। এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না, ভুলতে চাইও না। এবং খুব কম অভিনেত্রীর জীবনে হয়তো এই মুহূর্তগুলো আসে। এবং যেটা বারবারই কথায় উঠে আসছে যে 140 বছরের ওনার যে সম্মান পাওনা ছিল, সেই ঐতিহাসিক বিষয়টা হয়েছে এবং স্টার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার, এবং এই ছবি রিলিজের আগেই এটা হয়েছে। যেদিন তুমি শুনলে, তোমার সাথে আমার কথা হয়েছিল, তোমার চোখে জল ছিল। আমাকে প্রথম অনুসোয়া জানায় ফোন করে, দিদি এটা হয়েছে। 2019-এ যখন রামকমল মুখার্জি আমাকে ছবিটা নিয়ে বলেন, যখন আমি বিনোদিনী দাসীর গল্পটা জানতে পারি, তখন সবসময় এটা মাথায় ছিল যে ছবি হবে হবে না, একটা নারীকেন্দ্রিক ছবি কি হবে। কিন্তু একটা কথা আমরা বারবার বলতাম যে স্টার থিয়েটার কি বিনোদিনী থিয়েটার হতে পারে। এবং আমরা এটা বলেছিলাম যদি এটা হয়ে যায়, ইতিহাস যদি পাল্টে যায়, তাহলে যটা বছর বিনোদিনী দাসী অপেক্ষা করেছেন, মানে সেই মুহূর্তে 135-36 ছিল, আজকে সেটা দাঁড়িয়ে 141 বছর। তো যটা বছর ওনার অপেক্ষা, এবং যটা বছর মিলিয়ে ওনার অপেক্ষার অবসান হবে, তটা প্রদীপ জ্বালিয়ে আমরা মায়ের কাছে পুজো দেব। এবং আজকে সেটাই সার্থক হলো। আমরা আজকে দক্ষিণেশ্বর মন্দিরে গেছিলাম এবং আমরা 141টা প্রদীপ জ্বালালাম, অ্যান্ড ফাইনাল প্রদীপটা আমি আর রাম একসাথে জ্বালালাম, যেন ওনাকে একটা শ্রদ্ধাঞ্জলি জানিয়ে। একজন নারী হিসেবে এই চরিত্রটাকে তুমি যখন পড়লে, তখন তো তার স্ট্রাগলগুলো দিয়েও যেতে হয়েছে। তো যখন পড়ছিলে, মানে নিজে একজন নারী হিসেবে কি ফিল করেছিলে? একটা হলো নারী হিসেবে খুব গর্ব হয়েছিল যে এইরকম নারী হতে পারে সেই সময় দাঁড়িয়ে। আমরা আজকাল কোনো ছোট থেকে বড় কিছুতেই আমরা প্রথমেই নারী শক্তি, উমেন এম্পাওয়ারমেন্ট, ফেমিনিজম নিয়ে লিখতে শুরু করে দিই। কিন্তু যদি একটা ফেমিনিস্ট আইকন হয় লেট 1800s-এ, সেটা কিন্তু বিনোদিনী দাসী। এবং অ্যাট দ্য সেম টাইম অনেকটা দুঃখ, কারণ মনে হলো যেন বছরের সালগুলোই পাল্টেছে, কিন্তু এখনও আমরা সেই পুরুষতান্ত্রিক সমাজে শাসিত কিছু না কিছু একটা ভাবে। মানে যদি তুমি সে অর্থে দেখতে চাও, তাহলে তো আমরা স্বাধীনতার লড়াই করেছি 200 বছর, কিন্তু আজকেও দেশ স্বাধীন হওয়ার পরেও একটা মহিলার লড়াই চলে যাচ্ছিল 141 বছর তার নিজের নামটা ফিরে পাওয়ার জন্য। এবং সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর থ্রু দিয়েই হলো, আর একজন মহিলার হাত ধরেই হলো। সবাই কোথাও না কোথাও তাকে বঞ্চিত করেছে, তাকে আঘাত করেছে, এবং সেই আঘাত আর স্টারডম মিলেই একটা চরিত্র। অনেক সময় না সিনেমার জগতে খুব শুনি যে একটা কথা বলে, ইটস ভেরি লোনলি অ্যাট দ্য টপ। সত্যি তো তাই তো ছিল, একটা একাকিত্ব বোধ তো প্রতিবার ছিল এই মহিলার, এই ভদ্র মহিলার। তো সেই দিক থেকে এইটা যাতে কারোর সঙ্গে না হয়। আমরা ভিতরে যাই, মানে যেখানে উনি গান রেকর্ড করেছিলেন, আজকে সেই জায়গাটাও দেখার পালা। আমরা এই মুহূর্তে সারেগামার রেকর্ডিং স্টুডিওতে আছি, যেখানে আমরা বিনোদিনী দাসীর নিজের গলায় গানটা শুনবো, চাই না তোমার ওজন করা ভালোবাসা। বাচ্চা মেয়ের মতো
she's able to, she shows us when she's come back to the house where she lived the rest of the life, then to make her earning, because পয়সা নেই না, রোজগার গান দিয়ে পয়সা। আজকের পুরোটাই মানে একদম নস্টালজিক তুমি, কারণ এই চরিত্রটা বাঁচতে গিয়ে যা যা দেখেছিলে সেই সব জিনিস আজকে সামনে থেকে ছুঁয়ে দেখতে পেলে, তো এইটার একটা আলাদা নস্টালজিয়াও কাজ করছে নিশ্চয়ই। হ্যাঁ, মানে পুরো ইতিহাসের অংশ না, ইতিহাসকে ছুঁয়ে দেখা এটা একটা আলাদাই অভিজ্ঞতা, অনুভূতি। ভাবা যায় না না এইসব জিনিসটা এখনো আছে, যেখানে বিনোদিনী দাসীর নিজের গলা মানে আওয়াজটা, যার যার গল্প যার কথা আমরা দর্শকের কাছে পৌঁছাতে চাইছি তার নিজের আওয়াজটা কানে শোনা। এবং আমি জানতাম যে এই গানটা আমার সিনেমায় আছে, চাই না চাই না তোমার ওজন করা ভালোবাসা, আর যে তার গলায় সেটা শোনা, এটা তো অন্য কিছু, মানে আই এম স্পিচলেস, আই এম এট আ লস অফ ওয়ার্ডস টু এক্সপ্লেন হোয়াট আই এম ফিলিং। এটা একটা আলাদা জগৎ মনে হচ্ছে, এটা মনেই হচ্ছে না যে আমার কলকাতা, এটা মনেই হচ্ছে না আমার শহর, বা মনেই হচ্ছে না যে আজ 2025-এ দাঁড়িয়ে আছি, আমি যেন কিছু একটাভাবে টাইম ট্রাভেল করে গেছি। সো এরকম গান, এবং এমনকি সত্যজিৎ রের নিজের বাজানো পিয়ানো, যেখানে উনি নিজে গানগুলো কম্পোজ করতেন। আজকে হয়তো এই যাত্রাটা, এই পুরো অভিজ্ঞতাগুলো আমার না, এগুলো হয়তো বিনোদিনী করাচ্ছেন, নয়তো হতো না, নয়তো সত্যি হতো না। আর আমি জানি না কোন ছবি করলে আমি এতটা ইতিহাসের কাছে হতে পারতাম। অনেক কিছু ওনার সম্বন্ধে শোনা গেছে বাইরে, আমরা জানি সব স্টারের ক্ষেত্রেই অনেক কিছু বাইরে থেকে শোনা যায় যেগুলো হয়তো অ্যাকচুয়ালি হয় না। তুমিও এরকম ফেস করেছো অনেক কিছু, অনেক সময় অনেক কিছু এমন আসে নিউজে হোক বা ইয়েতে, যেগুলো অ্যাকচুয়ালি তোমার সাথে হয়তো হয়নি, তখন কিভাবে রিয়্যাক্ট করো? এই ইন্ডাস্ট্রিটা, এই প্রফেশনটা যে কারণে আমার সবসময় মনে হয় যে খুব ডিফিকাল্ট একটা প্রফেশন, কারণ আমাদের সাকসেসগুলো যেভাবে সেলিব্রেটেড হয় দর্শক মাধ্যমে, আমাদের ফেলিয়ারগুলো কিন্তু ঠিক সেইভাবেই দর্শকের সামনে দাঁড়ায়। মানে কোথায় কোথায় আমি ব্যর্থ হয়েছি, আমার ব্যর্থতাগুলো সবার সামনে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় সব সিনেমা থেকে আমরা সবসময় ভাবি যে কিছু না কিছু একটা টেক অ্যাওয়ে থাকে, কিছু না কিছু, সব চরিত্রই আমাদেরকে শিখিয়ে যায়। এত যে কথা হয় আমাদেরকে নিয়ে, এই সবটাই কিন্তু সত্যি কান দেওয়া দরকার নেই। উনিও যখন চৈতন্য মহাপ্রভুর বেশে যখন উনি অভিনয় করতেন স্টেজে, তখন কিন্তু পুরো সমাজ ওনার এগেনস্টে ছিলেন। বলছিলেন একটা মেয়ে যে পতিতালয় থেকে উঠে এসেছে, যে স্টেজে নাটক করে, সে কীভাবে প্রভু হতে পারে। এবং সবাই তাকে নিয়ে খুব খারাপ কথা বলছিলেন, সবাই তার মানে ওনার এগেনস্টে হয়ে গেছিলেন। এবং সেই সময় কিন্তু ওনার একটাই জিনিস ছিল যে যে যার বলার বলবে, আমার যেটা করার আমি সেটাই করব। এবং উনি কাজে বিশ্বাসী ছিলেন, যার কিছু বলার সেটা তার কাজ, আমার কাজ হলো চেষ্টা করে যাওয়া, এবং আমি সেটাই করব, এবং সেটা সততা দিয়ে করব। তো আজকে যদি বিনোদিনী দাসীকে শ্রী চৈতন্য মহাপ্রভু নিয়ে কেউ কিছু বলুক, বা আজকে 2025-এ দাঁড়িয়ে রুক্মিণীকে কেউ বিনোদিনী নিয়ে বলুক, আমাদের দুজনেরই হয়তো একটাই লক্ষ্য, কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। কোনো অভিনেতা অভিনেত্রী তাদের নিয়ে গসিপ হয়, এই যে গসিপের পার্ট হয়ে যাওয়া, এবং সেখানে অনেক মিথ্যে থাকে। যেমন আমি কিছুদিন, একটা উদাহরণ দিয়েই বলছি, কিছুদিন আগে দেবদাকে ইনস্টাগ্রামে আনফলো করা নিয়ে প্রচুর বক্তব্য এসেছিল, যেটা নিয়ে তুমি বলেওছো যে সেটা ম্যাটার করে না, কারণ রিয়েল লাইফে ফলো করাটাই আসল। এবং এটা নিয়ে প্রচুর কথা, খাদার নিয়ে তুমি কেন কিছু বলছো না অ্যান্ড অল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইগুলো যখন আসে কিভাবে রিয়াক্ট করো? কিছু না, আমার প্রথমত আমার রিয়াক্ট করার কিছু নেই এটা নিয়ে, কারণ আমার প্রবলেমটা হলে যে যেই মিডিয়া মাধ্যমে কথাগুলো ছড়ায় তারা যদি একটু ভালো করে রিসার্চ করে। আমি 18 তারিখ অলরেডি খাদার নিয়ে লিখে দিয়েছিলাম, সেইটা নিয়ে কেউ দেখছে না, সবসময় আমরা টুইটারের মাধ্যমেই বলি। আর যে ফলো আনফলো, এই পুরো এপিসোডটাই যেটা, সেটা সত্যি একটা টেকনিক্যাল গ্লিচ। অ্যাকচুয়ালি লোকেরা এটা দেখলো যে দেবকে আনফলো হয়েছে আমার প্রোফাইল থেকে, অল দ্যাট। অন্য সব প্রোফাইলে কিন্তু সেটা হয়নি। কেউ এটাই জানে যে পার্নো আর পাউলি ওরাও আনফলো হয়ে গেছিলো। আমাকে পার্নো নিজে লিখে পাঠিয়েছে যে এই রুক্মিণী তুই আমাকে আনফলো করেছিলাম, আমি করেছি। সো আই এম লাইক, আই এম সো সরি, বিকজ পুরোটা একটা টেকনিক্যাল গ্লিচ চলছিল। 3-4 দিন ধরে আমার টিম সেটাকে রিজলভও করেছে। কিন্তু আমার এটাই মনে, এইগুলো হলো এখন তুই বলছো বলে আমি বলছি, না তো আমি সেটা বলতামও না। তো এইটা হলো মানে আমার মনে হয় যে আর কিছু বলার নেই হয়তো আমাকে নিয়ে, হয়তো এই ছোটো ছোটো মানে কোথায় একটা সোশ্যাল মিডিয়া। আমি এটাই বললাম যে যদি সোশ্যাল মিডিয়ার ভিত্তিতে আমরা প্রত্যেকটা সম্পর্ককে মানে ওজন করতে শুরু করি,
তাহলে তো আমাদের মা বাবার কোনোদিন বিয়েই হয়নি। মানে তাদের তো আমার ঠাকুমা ঠাকুরদা তো কোনোদিনও মানে একসাথে বাসই করেনি, মানে তাদের তো কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, তাদের ইনার রিলেশনশিপও লেখেনি, তারা বিয়া ফ্রেন্ডস লেখেনি, তারা বার্থডেতে পোস্ট করেনি, তাহলে কি তাদের সম্পর্ক ছিল না? তারা কি একটা স্বাভাবিক জীবনযাপন করেনি? তারা কি একে অপরকে ভালোবাসেননি? তো আমার মনে হয় এই যে সারাক্ষণ সোশ্যাল মিডিয়া বেসিসে যে একদিন পরে কেন গেল, একদম মানে কাছের লোকের জন্য আমি থিয়েটারের মধ্যে খাদানের স্ক্রিনিংয়ে আমি উঠে দাঁড়িয়ে নাচছি, সেইটা তাদের যায় আসে না। সেটা যদি পোস্ট না করি তাহলে অসুবিধা। আমার মনে হয় আমাদের সবার এই এক্সটার্নাল ভ্যালিডেশনটাকে না বন্ধ করা উচিত। আমি নিজের লোকের সঙ্গে সেলিব্রেট করি, নিজের লোককে ভালোবাসি, আমার কাছে সোশ্যাল মিডিয়া সেকেন্ডারিও না, তারও পরে যদি কিছু হয় সেইগুলো। আর আন্টির কি রিয়াকশন? আমার মা তো বাপরে, আমার মা এত ইমোশনাল। আমার মা যখনই দেখে কোনো কিছু, ইভেন এমনকি টিজার, আমার মা হয়তো কমেন্টস বেশি পড়ে আমার থেকে, কিন্তু আমার মা প্রচণ্ড খুশি। আমার মা সব থেকে বড় কমপ্লিমেন্ট ছিল যে আমার মায়ের একজন বান্ধবী, অ্যাকচুয়ালি আমার মায়ের একজন বান্ধবীর প্রতিবেশী, ওনার একটা হার্টের সমস্যা দেখা দেয়। উনি বিনোদিনী টিজার দেখেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুতে যেই রূপে আমি এসেছিলাম বিনোদিনী পোস্টার, ওটাও দেখেছেন, এবং ওনার একটা হার্টের সমস্যা দেখা দেন এবং উনি ডাক্তারের কাছে যান, ওনাকে বলে পেসমেকার বসাতে হবে। তুমি বিশ্বাস করবে না, এটা যারা শুনছে তারা আমাকে বিশ্বাস করবে কিনা জানি না, আমি পারলে ওনার একটা ভিডিও এনে দিয়ে দেবো। উনি ডাক্তারকে বলছেন যে ডাক্তারবাবু আপনি আমাকে, আমি জানি আমার অনেক বয়স হয়েছে, ঠিক আছে 72 73, যে আপনি আমাকে আর কিছু না হোক বিনোদিনী অবধি সুস্থ রেখে দিন, আমি ওই ছবিটা না দেখে যাব না। আমার মনে হয় এর থেকে বড় পাওনা আমার মায়ের কাছে আর কিছু ছিল না যখন সেটা ফোন করে বলেছিল। তো সেইটা থেকে হ্যাঁ, ওরা জানে ভীষণভাবে রিলেট করে, এবং সবাই যে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব যে বিনোদিনী দাসীর জীবনে এতটা গুরুত্বপূর্ণ একজন চরিত্র, এবং চরিত্র থেকে বেশি বলবো উনি তো ঠাকুর, ওনার অবদানটা যে এত বড় ছিল ওর জীবনে, সেইটা দেখার জন্য বসে আছেন। তুমি খুব স্পিরিচুয়াল, তুমি তো ভগবানে খুব বিশ্বাসী সেই জায়গায়। আমি রিলিজিয়াস না যে এই ঠাকুর ওই ঠাকুর, কিন্তু আমি মন থেকে মানি যে এমন একটা শক্তি আছে যে আমাদের সবাইকে দেখছে, আমাদের সবার জীবন কাহিনীটা উনিই লিখছেন, আমাদের সবার জীবনটা একটা সিনেমা, তো আমাদের ক্লাইম্যাক্সটা উনিই লিখে রেখেছেন। একদমই, আমার মনে হয় বড়দের পাশাপাশি এই প্রজন্ম যারা ওনার গল্পগুলো জানেন না, এই ছবির মাধ্যমে সেই গল্পগুলোও তাদের কাছে পৌঁছে যাবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, রাইট? বিকজ আমাদের অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা আমাদের ইতিহাস, এটা আমাদের ঐতিহ্য। আমরা অবশ্যই আধুনিকতার সঙ্গে সঙ্গে এগোচ্ছি জীবনে, কিন্তু আমাদের পুরনোটাকে নিয়েও এগোতে হবে। তো আমি চাই যে আমাদের প্রজন্ম, আমার বয়সী যারা আছে তারাও জানুক। আমরা সবসময় ইতিহাস নিয়ে ছবি করি তো, কিন্তু মাঝে মাঝে হয়তো ছবির মাধ্যমেও ইতিহাস গড়ে তুলতে পারি আমরা অ্যাজ উইমেন। সেটা মোস্ট ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আমরা তাকিয়ে রয়েছি বিনোদিনীর জন্য। থ্যাংক ইউ।